হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে আসলাম দারুণ একটি ভয়ের ঘটনা নিয়ে। ঘটনাটা সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে, কারণ একটা প্রশ্ন কিন্তু আজকেও ঘটনার মধ্যে আছে। কখন প্রশ্নটা করব আর উত্তরটা প্রশ্নের উত্তরটা কিন্তু ঘটনার মধ্যেই শুনলে তোমরা পেয়ে যাবে। তাহলে চলো, সময় নষ্ট করব না, সবাইকে বলবো একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও। তাহলে চলো আজকের ঘটনায় যাওয়া যাক। আজকের ঘটনাটা আমাদের কিন্তু বীরভূম থেকে আসে। আমাদের যে দাদাভাই ঘটনাটা পাঠান, দাদাভাই কিন্তু নিজে এই ঘটনার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত আছে। তাহলে চলো ঘটনাটা বলি। দাদাভাইয়ের নাম এখানে আমি একটা কাল্পনিক রাখছি, অরুণ চ্যাটার্জি। দাদাভাই যেহেতু তার নামটা হাইট রাখতে বলেছেন, আমি এখানে দাদাভাইয়ের নাম অরুণ দিলাম। দাদাভাই জানান, আমরা বীরভূমে আমাদের পাশের একজনের, মানে আমাদের নিজের রিলেটিভ না হলেও মানে খুব ভালো একটা গভীর সম্পর্ক। তাদের বাড়িতে যে কোনো অকেশন, যে কোনো জিনিস বাড়িতে যাই হোক, পুজো থেকে অনুষ্ঠান ওনারা নেমন্তন্ন করেন। বলতে পারি আমাদের প্রতিবেশী, কিন্তু খুব কাছের। আমরাও আমাদের বাড়িতে যাবতীয় প্রোগ্রাম যা হয় ওনাদেরকে আমরাও কিন্তু ইনভাইট করি। ওনাদের অ্যাকচুয়ালিও আদি বাড়ি হচ্ছে বীরভূমে, মানে প্রতিবেশীর আদি বাড়ি। তো হয় না অনেক সময় আদি বাড়ি আমাদেরকেও অনেকবার ওনাদের বাড়িতে নিয়ে গেছে। বীরভূমে আদি বাড়িতে আমরা গেছি, জায়গাটা খুব ভালো লেগেছে। তা আমার বাবা একদিন আমাকে বলল, অরুণ তুই একটা কাজ কর না, আমাদের বীরভূমে কয়েক বিঘা জমি কিনে রাখ। কি হবে, জমি কেনা থাকলে ওখানে একটা পরে বাড়ি করব। বয়স হয়ে গেলে আমরা কলকাতায় থেকে যদি মারাও যাই, তুই যখন বিয়ে করবি তোর বউ বাচ্চা নিয়ে, তখন বীরভূমে গিয়ে ওখানে বসবাস করতে পারবি। জায়গাটা খুব সুন্দর, চারপাশে সবুজ, নদী নালা পুকুর, খুব সুন্দর জায়গা। আমাদের কলকাতায় এইসব কোথায়? আমরা খুব কলকাতার এইসব জিনিসগুলো মিস করি। একটা সময় ছিল যেগুলো আমার বাবা দেখেছেন, আজ তো আর কলকাতায় নেই। কথা মতো কাজ, পাশের বাড়ির প্রতিবেশীকে বললাম, তোমাদের ওখানে একটা জমি দেখো তো, তোমাদের ওখানে ফোন করে, ওখানে তোমাদের তো অনেক আত্মীয় আছে, একটা জমি দেখো, বাবা বলেছে ওখানে জমি কিনবে। তখন প্রতিবেশী বলল, খুব ভালো কথা তো, বেশ, আমাদের ওখানে অনেক জমি আছে ফাঁকা, নিবি তোরা অরুণ? পাশের বাড়ি কাকিমাকে বললাম, হ্যাঁ কাকিমা, চলো একদিন যাই। তো কাকিমা বললো, ঠিক আছে চল, সামনের মাসে যাবো খুনি, দেশের বাড়ি অনেকদিন ধরে যাবো যাবো করছি, তোর কাকু নিয়েও যেতে চায় না, জানিস তো কিরম হাড় কঞ্জুস। যাকগে, এই বাহানা দিয়ে যাওয়া যাবে, যাবি তো অরুণ? আমি বললাম, হ্যাঁ কাকিমা যাব। কথা মতো ঠিক সামনের মাসে রওনা দিলাম। আমার বাবা মা, আমি, কাকু কাকিমা, তার ছেলে আর বৌমা ওখানেই থাকে, তারও ছেলে বৌমা আছে, তারা কিন্তু যাননি। তারা বলল, না আমরা গেলে পরে হবে না, আমরা থাকি, অরুণ তুই আমার মা বাবাকে নিয়ে যা, ওখানে যা কদিন ঘুরে আয়। ভালো কথা। কাকু কাকিমা পাশের বাড়ির, আমার মা বাবা, আমি চললাম। যখন বীরভূমে গেলাম, ওখানে প্রায় থাকি, সপ্তাহখানিক থাকি। আমাদের যেহেতু বিজনেস দোকান আছে, তো সবই লোক দিয়ে চালানো হয়, আমি তো সময় পাই না ওই সব দিকে যেতে। আমার নিজস্ব বিজনেস আছে, সেগুলোও লোক চালায়। আর বাবার যে বিজনেস রয়েছে সেগুলো লোক কারিগর দ্বারা চলে। ওই ফোনে ফোনে কথা, কখনো কখনো যাই মাসে একবার দুবার। যেসব কারিগর দোকান চালায়, যাদের দায়িত্বে দেওয়া আছে, তারা বহু বছর ধরে রয়েছে, বিশ্বাসযোগ্য মানুষ। আমরা যখন বীরভূমে গেলাম, যেতে অনেক জমি দেখি, মানে ওখানে হয় না গ্রাম সাইডে দেখবে কেউ গেলে কলকাতা দিয়ে, এই বাড়ি ওই বাড়ি যদি জানতে পারে ওদের বাড়িতে কলকাতা থেকে কেউ এসছে, দেখবে পুরো মানে গ্রামের লোক কাছিয়ে যেন তোমাদের দেখতে চলে আসবে যে কলকাতা দিয়ে তোমরা এসছো। প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষের সাথে কথা বলা হয়। তো ওখানে যে কাকু কাকিমার আদি বাড়ি, তারা বলল যে অ্যাকচুয়ালিও এরা হচ্ছে এই অরুণের বাবা মা। তো আমরা আগেও গেছি, চেনে সবাই। বললো এরা এখানে একটা জমি কিনবে।
তোমরা একটা ভালো জমি দেখে দাও তো। ওখানে স্থানীয় অনেকে আছে যারা একটু বয়োজ্যেষ্ঠ এসেছিল, তো তারা বললো ঠিক আছে। যাই হোক, দুটো জমি দেখি, ফাঁকা মাঠ, একটা জলা জমি, একটা ধানের মাঠ। তো বাবা বলল না, এরকম নেবো না, একটু যদি বাস্তু ভিটে হতো, মানে বাস্তু করা আছে এরকম, তাহলে ভালো হতো। কথা মতো খোঁজ শুরু হলো। তারপর হঠাৎ করে যেই দিন আসবো তার আগের দিন হঠাৎ একদিন এসে বলল সন্ধেবেলা যে কলকাতার বাবুরা, একটা জমি আছে, বাড়ি আছে, একটা বাগান বাড়ি, ওটা নিতে পারো, ওটা কিন্তু খুব অল্প টাকায় বিক্রি করে দেবে। তো আমার বাবা বলল অল্প টাকায় বিক্রি করবে কেন? তখন বলল না, যার জমি তার হচ্ছে খুব শরীর খারাপ, তার মেয়ে আর বাবা থাকে, আর কেউ নেই, তো তারা ওইখানে থাকে না, তারা অন্য জায়গায় থাকে। বাড়িটা পড়ে আছে, একদম জঙ্গলে ঘেরা, অনেক বড় বাগান বাড়ি, পুকুরও আছে সেই বাড়িটার মধ্যে। প্রায় 11 কাঠা জমি, 11 কাঠা মানে অনেকটা। তো আমার বাবা বলল তাহলে বাড়ি যখন করা আছে, সে জঙ্গল ঠঙ্গল গাছগাছালি কেটে পরিষ্কার করলে বাড়িতে তো থাকা যাবে, বাস্তু ভিটে মানুষ তো বসবাস করেছে। তখন বলল হ্যাঁ, বসবাস করতো, এখন আর কেউ করে না, অত বড় বাড়ি ঘর কে দেখাশোনা করবে, তার জন্য পড়ে আছে, কেউ আর এখন বসবাস করে না। ভালো কথা। তখন আমরা যেহেতু পরের দিন আসবো, তো আমার বাবা বলল তাহলে কালকের দিনটা থেকেই যাই। আর ওখানের মানুষজন এত ভালো, গেলে পারে কেউ না ছাড়তেও চায় না, কেউ বাড়িতে আসতে দেবে না। তো তখন আমার বাবা বলল তাহলে এরাও এত করে বলছে, আর একদিন থেকেই যাই, আর একদিন না পরেই যাব, কি হয়েছে, আবার কবে আসবো না আসবো, কারণ জমিটা যদি পছন্দ হয়ে যায়, কথাবার্তা হয়ে যায়, তাহলে পারে একদিন আসবো, এসে কদিন থেকে জমিটা রেজিস্ট্রি করে টাকা পয়সা লেনদেন করে চলে যাব, কথাটা তো বলা থাক। ভালো কথা। রাতটুকুনি কোনো রকম গেল। পরের দিন সকালবেলা ওই যাদের বাড়িতে গেছিলাম প্রতিবেশী, ওই কাকু কাকিমা যায়নি, কাকু, আমি, আমার বাবা, তিনজনে, যিনি এসছিলেন ওখানের একজন মানে জেঠু মশাই, ওনার সাথে গেলাম ওই জায়গাটা দেখতে। তো সেই মেয়েটা আর বাবা, মানে বাবা এসেছিল, মেয়েটা আসেনি, যাদের অ্যাকচুয়ালি ওই বাস্তু ভিটে জমিটা। তো উনি আসেন, অনেক অসুস্থ, ওনাকে মানে ধরে নিয়ে এসেছিল একজন, মানে উনি অতটা হাঁটাচলা করতে পারেন না। বাড়িটা আমরা দেখলাম, খুব পছন্দ হয়, আমার অতটা পছন্দ না হলেও বাবার খুব পছন্দ হয়। বাবা বাস্তুভিটে চাইছিলেন, বাস্তুভিটে, তারপরে গাছপালা রয়েছে প্রচুর, সারি দিয়ে আম বাগান, কাঁঠাল গাছ, তারপর নারকেল গাছ, এইগুলো তো আমরা সত্যি কথা বলতে কলকাতা শহরে পাই না, পুরোটাই মিস করি। তো আমার বাবা বলল যে না, এই বাড়ি আমি নেবো। তখন যার বাড়ি, যে লোকটির বাড়ি, সে তখন আমার বাবাকে বলল নমস্কার দাদা, আপনাকে আমি একটা কথা বলতে চাই। দেখুন, আপনি বাড়ি নেবেন, আমরা তো গ্রামের মানুষ, আপনি এত দূর থেকে কলকাতা শহর থেকে আমার বাড়িটা কিনবেন, আপনারা এখানে বসবাস যদি করেন তাহলে বাড়িটা নেন, যদি ভাবেন বাড়িটা নিয়ে ফেলে রাখবো, তাহলে আমার মনে হয় না নেওয়াটাই ভালো। তখন আমার বাবা বলল কেন, আপনার দাম মতো আপনাকে আমি টাকা দিয়ে দেবো। বাড়িটা দেখুন, আমরা তো এই মুহূর্তে কলকাতা থেকে আসতে পারবো না, আমাদের বিজনেস সব কলকাতায়, আমরা এই মুহূর্তে কলকাতা দিয়ে কী করে আসবো, যাওয়া আসা করবো, এখানে লোকজন থাকবে, দেখাশোনা করবে, পয় পরিষ্কার করবে, আমাদের পক্ষে আসা এখানে থাকাটা এখন এই মুহূর্তে সম্ভব না। তখন উনি বললেন আচ্ছা ঠিক আছে, যদি আপনারা তাই বলেন, ঠিক আছে, লোকজন এখানে রাখবেন, ফাঁকা বাড়ি তো, ফাঁকা ফেলে রাখবেন না। তো তখন আমার বাবা বলল এখনো তো ফাঁকাই পড়ে রয়েছে, ঠিক আছে, কত টাকায় দেবেন? তো একটা টাকার মূল্য, যার বাড়ি সে বলে, আমার বাবা বললো না, এত টাকায় আমি নেবো না। যাই হোক, কথাবার্তা সেরকম হয়নি। আমরা পরের দিন কলকাতায় রওনা দিই, বীরভূম থেকে সোজা কলকাতায়। আমরা কলকাতায় আসলাম, আমাদের ওই পাশের বাড়ি, যাদের ওখানে অ্যাকচুয়ালি আদি বাড়ি, ওই কাকু কাকিমাও চলে আসে সাথে। আমরা আসলাম, আসার পর
আমরা মোটামুটি বাড়িতে নিজেদের মতো নিজেরা রয়েছি। হঠাৎ পাশের বাড়ির কাকু এসে বলল যে আম, দেখো না, ওরকম আমাদের বীরভূম থেকে ফোন করেছে, জমিটা তোমরা দেখে এসছিলে, উনি জমিটা দেবে, রাজি হয়ে গেছে, তোমরা যে দামটা বলেছিল ওই দামেই দেবে। তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সেই জমি যখন দেবে তখন জমিটা নেওয়া যাবে, ভালো কথা। তো শুনে মাত্রই আমার বাবা বলল যে ফেলে রাখাটা উচিত না, উনি যখন জমিটা বিক্রি করবেন তাহলে একটা কাজ করা যাক, আমরা এর মধ্যেই রওনা দিই। তো যাদের অ্যাকচুয়ালি আদি বাড়ি ওখানে, পাশের বাড়ির কাকু কাকিমা, তারা বললো এখন তো আমরা ঘুরে আসলাম, যাব না, অরুণ তুই তোর মাকে বাবাকে নিয়ে যা, আমাদের বাড়িতেই উঠবি, আমি ফোন করে দেবো, ওখানেই তোরা থাক, জমিটা কিনে টিনে আয়, দেখে শুনে সব কিছু করে আয়, আমাদের এই মুহূর্তে যাওয়াটা পসিবল না। তখন বলল যে ঠিক আছে। এবার এই যে অরুণ দাদা ভাই তার মাকে বাবাকে নিয়ে তারা কিন্তু দুদিন পর রওনা দেয়, ওখানে যায়। ওখানে গিয়ে তারা কিন্তু মোটামুটি বাড়িটা কিনে নেয়, মানে ওখানে থেকে বাড়িটা কেনে। বাড়িটা কেনার পর একটা জিনিস হয়, সেটা হচ্ছে তারা মানে অদ্ভুতভাবে একটা জিনিস, বাড়িটা কেনে, বাড়ির মধ্যে তো সব কিছু করা ছিল, তো তারা ওখানে থাকে, বাড়িটায় থাকে, লাইটের ব্যবস্থা পাশে থেকে নিয়ে নেয়। বলছে রাতের বেলা এই অরুণ দাদা ভাই, ওনার অ্যাকচুয়ালিও একটা নতুন একটা হট করে জায়গায় গিয়ে তো ঘুম আসে না, বলছে ওখানে যাবার পর ওনার চোখে ঘুম আসছে না, অস্থির অস্থির করছে শরীরটা। তো যেহেতু বাবা গিয়েছিল, বাবা ঘুমাচ্ছে, বাবা ছেলে থাকে, দাদাভাই বলছে আমি দেখছি মানে ছাদওয়ালা বাড়ি, একটা বাড়ি করা, তো পাশেই একটা বাঁশবাগান আছে, মানে কিছুটা মানে 10-20টা বাঁশবাগানের একটা ঝাড় মতো করা, ওই বাস্তুর মধ্যেই, ওইখানেই একটা আম গাছ আছে, একদম আম গাছটা মানে ওই বাড়ির সাথে একদম সাঁটানো পেছন দিকটা। বলছে গাছের মানে বাঁশ গাছ যেরকম ঝড় হলে পারে একটা গাছের সাথে গাছ যখন ঠোকা খায় একটা ঝরঝর ঝরঝর করে শব্দ হয় না, ঠিক ওই রকম একটা শব্দ হচ্ছে। যখন ওই রকম শব্দ হচ্ছে তখন অরুণ দাদাভাই ঘরের মধ্যে ছিল, ঘুম আসছে না, সে কি করে আস্তে আস্তে ছাদে ওঠে। শহরের মানুষ, কোনো ভয় তো নেই, সে আস্তে আস্তে ছাদে ওঠে। যখন সে ছাদে ওঠে তখন সে লক্ষ্য করে যে আম গাছটা প্রচণ্ড দুলছে। তখন ভাবলো বাবা আম গাছটা, ভয় কিন্তু পাইনি, ভাবছে বাবা হনুমান টনুমান আসলো নাকি, গ্রাম সাইডে তো এইসব থাকে। উনি তখন ওই সিঁড়ির ওখান থেকে দরজার ছাদের যে চিলেকোটার ঘর আছে ওখানে দাঁড়িয়ে উনি দেখে একজন কালো লম্বা মানুষের মতো, কিন্তু সে মানুষ না, 7-8 ফুট লম্বা, পুরো কালো কুচকুচে একটা ছায়া, সে গাছ দিয়ে এরকম ভাবে উঠলো, আমি বলছি আমার গা কাটা দিচ্ছে। আমাকে যখন দাদাভাই ঘটনাটা বলেছে না, রীতিমতো প্রথমে ভাবছি কি বাড়ি ঘর কেনা বেচা, উনি কি বলছেন। তো আমি ওনাকে বলছি অ্যাকচুয়ালি আপনার সাথে হয়েছে কি, এবার পুরো ঘটনাটা না শুনলে তো ঘটনার মাথা মুন্ডু আমিও বুঝতে পারবো না, বলবো কি করে। তখন বলছে যে দেখছি কালো একটা অভায়ব, চোখগুলো না সেই আগুনের মতো জ্বলছে, শুধু চোখ দুটোই বোঝা যাচ্ছে, আর পুরো একটা লম্বা ফিগার, পুরো একদম ব্ল্যাক। উনি দেখছে আম গাছ থেকে কিভাবে উঠলো, মনে হচ্ছে যেন হাওয়াতে কোনো কাপড় ভেসে উঠলো, এরকম ভাবে উঠলো। আর আম গাছের পাতাগুলো টপ টপ করে ছাদের মধ্যে, শুকনো পাতাগুলো পড়ছে, ছাদের মধ্যে এসে নামলো। আর দাদাভাই তো দরজাটা পুরো খুলিনি, ওখান থেকে দাঁড়িয়ে দেখছে। দাদাভাই দেখছে যে ছাদের মধ্যে উঠে সে না ছাদের মধ্যে মানে এই পাশ থেকে ও পাশ এরকম ভাবে ঘুরছে, যেরকম দাদাভাই আমাকে বোঝাচ্ছেন, দেখবেন কোনো কোনো মেয়েরা গ্রাউন পরে, লং গ্রাউন, দেখবেন রাস্তার মধ্যে যেরকম লোটায় না, অনেক তার ফিগারের অনুযায়ী যদি হয়, শরীরের আওতার বাইরে যদি এক্সট্রা হয়, যেরকম লোটাতে লোটাতে যায়, ওরকম মনে হচ্ছে কিছু কালো রঙের একটা পরে রয়েছে উনি, ওরকম যেন হাওয়ার মতো ওই মানে চারিদিকে না ওরকম বোলাতে বোলাতে যাচ্ছে। আমি দেখে না অদ্ভুতভাবে ভাবলাম এটা কে, এত লম্বা, এ তো চোর হতে পারে না,
আর গ্রামে কিন্তু চোরটা দেখবে চুরিটা কম হয়, চোর ঠোর গ্রামে অত থাকে না। আর ওই বাড়িতে আছে কি, কিছুই তো নেই। আমি বললাম এটা কে রে বাবা। আমি কোনো রকমে দরজার ওখান থেকে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে পুরো নিচে নামি, নেমে এসে বাবার পাশে শুয়ে পড়ি। বাবা আমাকে বলছে, কিরে অরুণ, তোর হাত পা ঠান্ডা হয়ে গেছে, কি ব্যাপার, তুই কোথায় গেছিলিস, হাত পা এরকম ঠান্ডা? আমি বাবাকে আর কিছু বলতে পারছি না ভয়তে, বাবা আমি কি দেখেছি। বাবাকে বললাম, বাবা কালকে বাড়ি ফিরে যাব। বাবা বললো, কেন রে, জঙ্গল কাটাবো, লোকের সাথে কথা হলো, কালকে বাড়ি ফিরে যাব মানে? আমি বললাম, না বাবা কালকে বাড়ি ফিরে যাব, আর থাকার দরকার নেই, জমিতেও হয়ে গেছে সব কিছু, পরে এসে থাকবো খুনি, চলো সব আসবো খুনি আমরা বন্ধু বান্ধব নিয়ে তখন। বাবা বললো, কি হয়েছে বলতো? আমি বললাম, বাবা রাতের বেলা কিছু বলবো না, তুমি শুয়ে পড়ো। আমার তো সারা রাত ঘুম হয়নি, আমার তো সারা রাত ভোর আমার ঘুম হয়নি, কোনোভাবে আমার ঘুম হয়নি। আমি অদ্ভুতভাবে শুধু অস্থির হয়েছি, এপাশ ওপাশ এপাশ ওপাশ করেছি, কোনো মতে ঘুম হয়নি। সকালবেলা বাবাকে বললাম, চলো ওই যে আমাদের পাশের যে কাকু কাকিমা থাকেন, ওনাদের তো বাস্তবিক আদি বাড়ি ওখানে, মানে একটু দূরে, ওখান থেকে বাবাকে নিয়ে চলে গেলাম তালা টালা দিয়ে। গিয়ে আমি ওদের বাড়িতে ঘটনাটা বলি। ওরা তখন বলছে যে তার মানে আমরা এরকম একটা ঘটনা শুনেছিলাম। তা আমরা বললাম, তোমরা তো আমাদের আগে বলোনি, তাহলে কিনতাম না। এবার ব্যাপারটা কি, দোষটা কিন্তু ওনাদেরও না, দোষটা কিন্তু ওনাদের না, কারণ ওনারা এরকম একটা কিছু শুনেছিল যে ওই বাড়ির গাছ দিয়ে নাকি কোনো জিনিস ওই ছাদে ওঠে ঘোরে, এরকম নাকি গ্রামের অনেক লোক এই জিনিসটা দেখেছে। কিন্তু ওনারা আমাদের বলেনি, কারণ ওনারাও ওই জিনিসটা নিয়ে অতটা মাথা ব্যথা ছিল না, ভেবেছিল হয়তো মানে পড়ে রয়েছে বিক্রি করতে দেবে না, গ্রামের মানুষরা মিথ্যে কথা বলছে। আদৌ যে এটা বাস্তবে হয় সেটা ওনাদেরও ধারণার বাইরে ছিল, ঠিক আছে। এবার ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই যে অরুণ দাদা ভাই বলছে, আমরা যখন কলকাতায় আসি, আমরা কলকাতায় যখন ফিরি তার আগে ওইখান থেকে বাস্তুর মাটি নিয়ে এসেছিলাম। আমরা যখন ফোন করে মাকে বলি, আমার মা তখন বলল পাশের বাড়ির কাকিমার সাথে কথা বলে কি আছে না আছে পরের কথা, তোরা বাস্তুর ভিটের মাটি তুলে নিয়ে আয়, এখানে কোনো তান্ত্রিকের কাছে দেখাবো। তখন তারা বাস্তুর মাটি নিয়ে এসে কলকাতায় যখন পরীক্ষা করায় তখন বলল ওই বাস্তুতে জিনের বাস, ওখানে জিন বাস করে, ওই বাড়িতে তোরা থাকতে পারবি না। এখনো পর্যন্ত ওই বাড়ি কেনা ওখানে পড়ে রয়েছে, কিন্তু ওই যে পাশের প্রতিবেশী তাদের যে ওখানে বাড়ি রয়েছে আদি বাড়ি, ওরা কিন্তু যায়, অরুণ দাদা ভাইরা যায়, দিনের বেলা যায়, দেখে ওই জঙ্গলে জঙ্গল হয়ে গেছে, ওরকম বাড়ি পড়ে রয়েছে, পুকুর টুকুর সব ওরকম, মানে একদম জঙ্গলে ঘেরা একটা বাড়ি। দিনের বেলা যায়, 1 ঘন্টা 8 ঘন্টার জন্য ওই বাস্তুতে দাঁড়ায়, ঘরে হয়তো ঢোকে, লোকজন দিয়ে জঙ্গল কাটায়, কোনো রকম ওখানে লোক পরিষ্কার করতে চায় না। এখন যে জিনিসটা অনেকটা লোকের মুখে ছড়িয়ে গেছে, কেউ জঙ্গলও পরিষ্কার করতে চায় না। এখন অরুণ দাদা ভাই আমাকে বলছেন যে ম্যাডাম আপনি এরকম কিছু করে দেন যেন আমরা ওই বাস্তুটা বিক্রি করতে পারি। আর উনি বলেছেন যে আপনি ঘটনাটা শেয়ার করতে পারেন, ওর জন্যই আমি পুরো লোকেশন, শুধু বীরভূম বলেছি, পুরো লোকেশনটা হাইড রেখেছি, দেন আমি দাদা ভাইয়ের নামটাও হাইড রেখেছি, শুধু এই কারণে ব্যক্তিগতভাবে উনি বলেছেন যে আমাকে আপনি যেরম করে হোক ওই জমিটা বিক্রি করার কাজ করে দেন, আমি জমিটা রাখতে তো পারবো না, জমিটা বিক্রি করব, যেন আমি যেই দামে কিনেছি, আমার লাভের দরকার নেই, আমি সেই দামেই ওই জমি বিক্রি করতে চাই, এরকম আপনি কাজ করে দেন। তো দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন ভাবো, দেখেছো জমি বাড়ি কি কোথায় যাবে, কোথায় কি লুকিয়ে রয়েছে, কে জানে, কে জানে বলো তো। আচ্ছা, এবার আমি আর একটা ঘটনা তোমাদের সাথে বলবো। তোমাদের দীর্ঘদিন ধরে আমি জানাচ্ছিলাম একটি মেসের ঘটনা, আমি বলবো। ঘটনাটা ঘটে হচ্ছে দুর্গাপুরে। সায়ন চ্যাটার্জি আমাদের ভাই ঘটনাটা শেয়ার করে। ঘটনাটা খুব মনোযোগ সহকারে শোনো। ভাই বলে, দিদি আমি যখন এমডি করি তখন আমি একটি হোস্টেলে দুর্গাপুরে, সেখানে আমি থাকি। ওইখানে যখন আমি হোস্টেলে যাই, হোস্টেলে দোতলায় আমাকে একটা রুম দেওয়া হয়, মেস রুম। তো সেখানে আমার সাথে আর এক বন্ধু থাকতো। সেই বাড়িটা যারা মালিক ভাড়া দিতেন, সে মালিক একটাই কথা বলেছিলেন যে ছাদে তোমরা সন্ধ্যার পর কেউ উঠবে না, যদি পাছে কেউ
ছাদে ওঠে। গরমের সময় অনেকে রুমের মধ্যে থাকতে কষ্ট হলে অনেকে তো ছাদে উঠে ঘোরে, যাতে ছাদে কেউ না ওঠা চলা করতে পারে তার জন্য যে মেস, যার বাড়ি ছিল, মেস বাড়িটা, সে কি করতো, মালিক সন্ধ্যা হলেই সে ছাদের যে গেট ছিল সেটা তালা দিয়ে দিত, যাতে কেউ ছাদে না উঠতে পারে। তো যারা ওখানে গেছে তাদের এসব নিয়ে মাথা ব্যথা ছিল না, হয়তো কোনো কারণে তালা দিয়ে রাখে, পছন্দ করে না, এই ভেবে তারা নিজেদের মতো নিজেরা থাকতো। আমাদের যে সায়ন চ্যাটার্জি ভাই ঘটনাটা পাঠান, ভাই বলে, দিদি ভাই, আমি ছুটি যখন পড়ে মেস থেকে, তখন মোটামুটি সবাই তো বাড়ি চলে যায়, আমাদের যখন পরীক্ষার পর এক্সাম হয়ে যায়, তো কিছুদিন আগে সেমিস্টার এক্সাম হয়েছে। তারপর ভাই যেহেতুখানি বিএড করছিল, ভাই বলছে, দিদি ভাই, আমার কিছু ডকুমেন্টস লাগবে বলে আমি বাড়ি থেকে ডকুমেন্টসগুলো নিয়ে যখন আমি মেসে যাই, তখন মেসে গিয়ে দেখলাম মেসে কেউ নেই দোতলায়। সবার এক্সাম শেষ হয়ে গেছে, সেমিস্টার যারা দিচ্ছিল তাদের এক্সাম শেষ হয়ে গেছে, তারা যার যার মতো সবাই বাড়ি চলে গেছে। শুধু দোতলায় একমাত্র একটা রুম, যেই রুমটায় আমি আর আমার একসঙ্গে থাকা সহ বন্ধু, রুমমেট আর কি বলা চলে, সেও নেই, আমি একা। আর একদম নিচে একটা দাদা ছিল, সে হচ্ছে সিনিয়র, আর আমাদের সায়ন ভাই জুনিয়র, তারা সিনিয়র একজন ছিল। যখন যায় বলছে, দিদি ভাই, এর আগেও আমি ছিলাম সবার সাথে, নিচে রান্না বান্না হতো, খাওয়া দাওয়া হতো, তো সেদিনকেও সেরকম জিনিসপত্র নিয়ে যাই, তো আমাদের তো অ্যাডমিট করতে হবে, একদিন থাকবো, থেকে পরের দিন যেতে যেতে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায়। তো ওখান থেকে অনেকটাই দূর বাড়ি থেকে, ভাইয়ের দুর্গাপুর যেখানে থাকতো মেসটায়। বলছে, আমি যখন গেলাম তখনই সন্ধে সন্ধে, বিকেল বিকেল সন্ধে সন্ধে এরকম একটা গোধূলি লগ্ন। তা আমাকে ওই নিচে যে সিনিয়র দাদা ছিলেন আমাকে তখন বলল, আরে সায়ন, তুমি উপরে তো কেউ নেই, দোতলা পুরো ফাঁকা। তখন সায়ন বলে যে, না সিনিয়র দাদা, আমার তো কিছু ডকুমেন্টস জমা দিতে হবে, এগুলো চেয়েছিল, তার জন্য আমি বাড়ি থেকে নিয়ে আসলাম, আমি এগুলো জমা দিয়ে কালকে আবার রিটার্ন বাড়ি চলে যাব। আবার যখন মেসে সবাই আসবে মোটামুটি, তখন আবার আমি চলে আসব যখন আমার সময় হবে। তো তখন সে বলল যে, ঠিক আছে, সাবধানে থেকো, আর রাতের বেলা রুম থেকে বেরিও না। আসলে ওই সিনিয়র দাদাটা 3 বছর আগে থেকেই ওখানে থাকে, পড়াশোনা করে, মেসে থাকে, উনি অনেক কিছু জানে ওই মেসটা সম্বন্ধে, যেটা আমাদের সায়ন ভাই জানতো না। ও তো নতুন নতুন যায়, সবে 3-4 মাস হয়েছে। বলছে, দিদি, আমি রুটি টুটি খাই, খাওয়ার পর আমি রুমে চলে আসি, রুমে এসে সন্ধ্যে 7টার দিকে আমি রুমে আছি, আর নিজের মতো নিজে বসে আছি, নিজের মতো নিজে একটুখানি মোবাইল ঘাঁটছি। হঠাৎ করে যখন একটু রাত হয়, পুরো তো ফাঁকা, দোতলায় তো কেউ নেই, ছাদের মধ্যে তখন আনুমানিক 9:30-10টা বাজে। বলছে, ছাদের মধ্যে কেউ যেন হাঁটছে, কেউ হাঁটছে। দোতলায় ছিল মেসটা, উপরে তো কোনো রুম নেই, ছাদের মধ্যে রাতের বেলা কে হাঁটবে? আর ভালো করে জানে যে ছাদ তো লক করে দেয় সন্ধ্যা বেলায়, মানে সন্ধ্যা হওয়ার আগেই লক করে দেয়, কেউ আর উঠতে পারবে না। তো ছাদের মধ্যে কেউ হাঁটছে। তো ভাই বলছে, দিদি, আমার এতটা ভয় লাগছে, আমি বলে বোঝাতে পারবো না, ছাদে কেউ হাঁটছে। আমি বলছি, কি হাঁটবে? তো যেহেতু নিচে যে সিনিয়র দাদা থাকে, সে কিন্তু এই আমাদের ভাই যে ঘটনা পাঠায় সায়নকে কিন্তু বারবার করে বলে দেয় যে, যাই হয়ে যাক, রুম থেকে কিন্তু বেরোবে না, রুমের মধ্যেই থাকবে, আর কোনো রকম শব্দ হলেও সেই শব্দ শুনেও কিন্তু কোনো রকম না শোনার মতো করেই থাকবে, এগুলো বলে দেয়, কেন সে অনেক কিছু জানে। তো ভাই তখন সেই জিনিসগুলো মনে করছে যে, কি ব্যাপার, আমি ভয় পাচ্ছি, ছাদের মধ্যে কে কে এরকম ছোটাছুটি করছে। বলছে, দিদি, প্রথমে হাঁটার খুব জোরে জোরে হাঁটার শব্দ হলো, মানে এপাশ থেকে ওপাশ মনে হচ্ছে কেউ হাঁটছে ছাদের ওপরে। কিছুক্ষণ পর ছাদে দৌড়াচ্ছে। বলছে, এই মাথা থেকে ওই মাথা ছাদে দৌড়াচ্ছে, এত জোরে দৌড়াচ্ছে দিদি, এত স্পিডে করে মানুষের পক্ষে সম্ভব না দৌড়ানো। বলছে, আমি এতটা ভয়তে, মানে
জর্জরিত হয়ে গেছি, আমি বলে বোঝাতে পারবো না, কি করব বুঝতে পারছি না। শোয়ার চেষ্টা করছি, চোখ তো মানে বন্ধ করতে পারছি না ভয়তে, এত আওয়াজ। আর এরকমই ওপরের রুমগুলো, যদি ওপরে তুমি চিৎকারও করো, নিচে তো এমনি কেউ নেই, সে একটাই সিনিয়র দাদা আছে, মানে সেও উপরে কিছু হলে চিল্লালে সেও শুনতে পারবে না, মানে এরকম মেসটা। বলছে এত ভয় লাগছে, মানে বলে বোঝানোর মতো না। তারপর ওই আওয়াজটা মনে হচ্ছে পুরো ছাদটায় দৌড়াতে দৌড়াতে সিঁড়ি দিয়ে নামছে, পুরো একদম যেখানে ভাই রয়েছে সেই রুমের সামনে কিছু একটা দৌড়ে আসছে, আবার রুমের ওখান থেকে সিঁড়ি দিয়ে ধাপ 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 করে উঠে আবার ছাদে দৌড়িয়ে আবার নামছে, আবার ওই গেটের সামনে আসছে, আবার দৌড়াতে 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 আবার চলে যাচ্ছে, ছাদ দিয়ে দৌড়াচ্ছে, অনবরত এরকম হচ্ছে। ভাই বলছে দিদি ভাই, আমি ভয়তে আমার যে কি অবস্থা হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না। এরম হতে হতে কিছুক্ষণ পর মনে হচ্ছে কোনো বল সিঁড়ি দিয়ে যেরকম ধাপ 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 করে কোনো বল লাফাতে লাফাতে, ভারী একটা বল যদি পড়ে ওরকম একটা বল মনে হচ্ছে কিছু ওরকম ধাপ ধাপ করে মানে উপর দিয়ে সিঁড়ি দিয়ে নামছে আমার দোরগোড়ার সামনে, আবার সিঁড়ি দিয়ে নামছে দোরগোড়ার সামনে, মনে হচ্ছে এরকম যেন বল আসছে, মানে সমানে। বলছে সেই যে সিচুয়েশন, আমি বলে দিদি আপনাকে বোঝাতে পারবো না যে আমার অ্যাকচুয়ালি কি হচ্ছিল, আমি কতটা ভয় পেয়েছিলাম। কিন্তু দেখো, কিছু হওয়ার আগেই যার সাথে ভগবান থাকে, ভগবান কিন্তু ঠিক একটা না একটা কিছু আভাস দিয়েই দেয়। বলছে দিদিভাই বিশ্বাস করবেন না, আমি যখন ট্রেনে করে আসছি দুর্গাপুর থেকে, মানে ওই মেসে, বলছে আমি ট্রেন থেকে যখন প্ল্যাটফর্মে নামি, প্ল্যাটফর্মে না বাজরংবলীর ছোট ছোট এইটুকুনি টুকুনি মূর্তি মতো বিক্রি হচ্ছিল। বলছে আমি একটা বাজরংবলী একা থাকবো, আমি মানে এখানে থাকি সবার সাথে, আমার তো সবার আছে, যার যার প্রিয় ঠাকুর, কারোর কালীমা, কারোর বাজরংবলী, কারোর ভোলে বাবা, এরকম রাখা আছে। তো আমার নেই বলে আমি বাজরংবলীর একটা, খুব বাজরংবলীকে মানি, তো আমি একটা বাজরংবলীর ছোট্ট একটা মানে মূর্তি কিনে নিয়ে আসি। বলছে দিদিভাই বিশ্বাস করবেন না, আমি ব্যাগ থেকে তখন ওই বাজরংবলীকে বের করে রাখি বিছানার মধ্যে, রেখে আমি হনুমান চল্লিশা পুরোটা জানি না, যতটা পারি ততটা আমি মানে বলতেও পারছি না, ভয়তে ভুলে যাচ্ছি। কিন্তু ওই যে হনুমানজির যে মানে মূর্তির সামনে আমি বসে রয়েছি, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, মানে আমি সমানে যখন বজরংবলীর নাম নিতে থাকছি, আস্তে 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 সেই আওয়াজটা কোথাও যেন মিশিয়ে গেল। ভাই বলে দিদিভাই সেদিন আমার যা শিক্ষা হয়েছে, মানে আমি আর থাকি, রাত তো কোনো সারা রাত ঘুম হয়নি, সকালবেলা কোনো রকমে আমি নিচে এসে যখন আমি ওই দাদাকে বলি নিচে, তখন ওই দাদা বলে যে হ্যাঁ আমি এখানে 3 বছর ধরে রয়েছি, ছাদে এরকম হয়, এটা বাড়িওয়ালা মানে যার আর কি মেস বাড়িটা সে সব জানে, সেই তালা ওই জন্য দিয়ে রাখে, কিন্তু অ্যাকচুয়ালিও বিষয়টা কি সেটা কেউ জানে না, যে কি ওখানে ঘটেছিল। কিছু তো এমন একটা ঘটেছিল, প্রচণ্ড ভয়ের একটা ঘটনা, কারণ যার সাথে ঘটে না সেই জানে, আমরা তো শুধু অনুমান করি, তাই না? তো চলো, আমাদের ঘটনা এতটাই। এবার আমি বলবো খুব সোজা একটা প্রশ্ন, খুব সোজা, মানে প্রশ্নটার উত্তর তোমরা সবাই পারবে, তাই না? আমাদের যে দাদা ভাইয়ের ঘটনাটা বললাম, সেই দাদা ভাইয়ের বাড়িতে কজন ফ্যামিলি ছিল? প্রথম ঘটনাটায় দাদা ভাই যিনি ঘটনাটা পাঠান তার বাড়ির কজন ফ্যামিলি ছিল, মেম্বার, এটা কিন্তু উত্তর দিতে হবে। ওকে, তো চলো এবার আমরা কমেন্ট পড়ি। তোমরা কিন্তু কালকে প্রচুর মানুষ বলেছো কার কোথায় যেতে পছন্দ। আমার পছন্দর জায়গা হচ্ছে, সব থেকে প্রিয় জায়গা সমুদ্র, আমার সমুদ্র খুব ভালো লাগে। তারপর যদি বলো তাহলে পাহাড়, আর তারপর যদি বলো একটাই থেকে যা অবশিষ্ট সেটা হচ্ছে জঙ্গল, বন জঙ্গল, নেচার, ওটা তো আমার অলওয়েজ ফেভারিট। প্রথম কমেন্ট করেছো আয়ান হালদার, বাবান সাহা, নিবেদিতা কর, ইনোসেন্ট বয়, তারপরে সুদীপ বুল দাস, তারপর পিয়ালি ভারদ্বাজ, সুমনা ভট্টাচার্যা, তারপরে কমেন্ট করেছো শামসুলে জাম, এক মিনিট,
শামসুল আজম, আচ্ছা বলেছো আত্মাকে অস্বীকার করলে নিজেকে অস্বীকার করা হবে, একদম রাইট। কারণ আত্মা ছাড়া মানুষ সব দেহ পরিণত হয়, একদম ঠিক। আত্মা তো মানুষের মধ্যে না থাকলে মানুষ তুমি তো, আত্মার তো অস্তিত্ব আছেই। আচ্ছা, তারপরে আমাদের কমেন্ট করেছো ইন্দ্রজিৎ হালদার। ইন্দ্রজিৎ ভাই কি বলেছো, দিদি টাইম খুব হঠাৎ করে খারাপ যাচ্ছে, টাকা খুব লস হচ্ছে, প্লিজ কোনো রিজুয়াল থাকলে প্লিজ বলুন। ঠিক আছে, চ্যানেলে চোখ রাখো, অবশ্যই টিপস দেবো, করবে 100% সলিউশন পাবে। তারপরে পুষ্প দত্ত, তারপর কমেন্ট করেছো কৃষ্ণা ধারা, শ্রেয়স ভাই, তারপর সিংখা বণিক, তারপরে কমেন্ট করেছো আমাদের পুলক চক্রবর্তী ভাই, পিয়ালি ভারদ্বাজ, কৌশিকী ঘোষ, সন্তুর দুনিয়া, মাম্পি দাস, প্যান্থার গেমিং ওয়াইটি। বলেছো সোনাবন আজকের ঘটনাটা দারুণ মর্মান্তিক ছিল। যে কোনো কাজ নিয়ে মানুষকে হেয় করা ঠিক নয়, সেটা যে কোনো কাজ হোক না কেন, একদম ঠিক। শুধু চুরি না করলেই হলো। আমার পাহাড় ভালো লাগে, সব আত্মা খারাপ নয়। ভালো থেকো সোনাবন। আচ্ছা, তুমিও ভালো থেকো। এবার আমাদের কমেন্ট করেছো রুবি নাগ, আচ্ছা সমুদ্র তোমার খুব প্রিয়, মানে আমারই মতো। তারপর রূপা দে, জাসমিন কালাম, তারপরে কমেন্ট করেছো সুচরিতা কাবাস, আচ্ছা সুচরিতা কাবাস, আচ্ছা ভুল হলে বলে দিও, ঠিক আছে। রত্না দে, তুমি শিলিগুড়ি থেকে কমেন্ট করেছো। তারপর শম্পা মিনি কিচেন, সুমনা ভট্টাচার্যা, আব্দুল হক ভাই বাংলাদেশ থেকে, রূপা দে সেট বলেছো হাওড়া থেকে, আচ্ছা স্বপ্না বাজাল দিদি ভাই, সিদ্ধার্থ পুরো কায়ার, তারপরে আমাদের সানিয়া মণ্ডল বোন, তারপরে কমেন্ট করেছো সমুদ্র, আচ্ছা তুমি কমেন্ট করেছো তোমার নামটা হার্দিস আই, আচ্ছা তারপর কমেন্ট করেছো রূপসা সেট এবং হিন্দু হেসেল মৌ চক্রবর্তী, বলেছো আমার সমুদ্র ভালোবাসি, আচ্ছা আমি না লিখে আমার লিখেছো, আচ্ছা ভালোবাসি। আর একটা জায়গা বৃন্দাবন, আচ্ছা আচ্ছা বৃন্দাবন, আচ্ছা বৃন্দাবন তোমার ভালো লাগে, আচ্ছা। তারপর ফরেস্ট, আচ্ছা তুমি বলেছো ফরেস্ট ভালো লাগে, তোমার নামটা হচ্ছে সমৃদ্ধি ব্যানার্জি, বাহ সমৃদ্ধি তোমার নামটা খুব সুন্দর নাম, আচ্ছা। তারপরে সুস্মিতা মণ্ডল, বলেছো লাভ ইউ সোনামা, লাভ ইউ টু দিদি ভাই। তারপর দত্ত চ্যানেল থেকে কমেন্ট করেছো, তারপর কমেন্ট করেছো রমা কর্মকার দিদি ভাই, বহু মাস পর রূপা দে সেট। তারপর পারভিন সুলতানা, বলেছো আসাম গুয়াহাটি, পারভিন সুলতানা দি ভালো আছেন, আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও, আচ্ছা। তারপরে কমেন্ট করেছো সুদীপ্ত ব্যানার্জি, বাবন সাহা, তারপরে প্রদীপ দাস কমেন্ট করেছো, মাম্পি দাস, লিপিকা বেরা দিদি ভাই অনেকদিন পর, কিষানু মান্না, রূপসা সেট বলেছো দার্জিলিং ভালো লাগে, দার্জিলিং আমি যাব খুব তাড়াতাড়ি, দার্জিলিং আমারও খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি ঘোরার জায়গা সেটা যেখানেই হোক, তবে সমুদ্রটা আমার বারবার টানে, আর সেইটা তোমরা খুব প্রমাণও পাও। তারপরে রূপা দিয়ে সেট, তারপর জলি হাজরা দিদি ভাই, তারপরে সোনিয়া মণ্ডল, পিঙ্কি দাস, তারপর কমেন্ট করেছো ফেয়ারি আদ্রিকা সরকার, আচ্ছা। তারপর কমেন্ট করেছো দেখি কে, ডালি দেবনাথ, রীতা বেরা, তারপর কমেন্ট করেছো মৌমিতা দাস, টুম্পা ব্যানার্জি, রুবেল, বাবন সাহা, তারপরে চৈতালি ঘোষ কমেন্ট করেছো, তুমি বলেছো নাগের বাজার থেকে শুনছি, আচ্ছা মানে দমদম নাগের বাজার। তারপরে সোমা দাস পরিবার থেকে ববিতা, তারপরে আমাদের नीता বসু, বলেছো নমস্কার ম্যাডাম, आपकी सच्ची घटना बहुत ही अच्छी लगी, घटना सुनाने के लिए आपको बहुत बहुत ধন্যবাদ ম্যাডাম জি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা কমেন্ট করার জন্য। তারপর আমাদের বাংলাদেশ থেকে মিম, রূপসা সেট, সুজাতা দাস দিদিভাই, তো সবাই অনেক অনেক কমেন্ট করেছো, আমার খুব ভালো লেগেছে, মন ভরে গেছে। তোমরা এরকম করে সবাই কমেন্ট করবে বেশি বেশি করে, তাহলে তো বুঝতে পারবো তোমরা প্রত্যেকদিন কারা কারা আমার সাথে আছো
কারা কারা আমার ঘটনাগুলো শুনছো সবাই কমেন্ট করবে। যদি কেউ কমেন্ট করতে না অসুবিধা হয়, নাও পারো, তাহলে একটা কমসে কম হার্ট দিয়ে দিও, তাহলেও আমি বুঝতে পারবো। নামটা তো অ্যাটলাস্ট তোমার প্রোফাইলের উঠবেই। তো এখনের মতো আসি, সবাই খুব ভালো থেকো, লাভ ইউ টু, গুড নাইট, চল টাটা।